শহরের নামকরা উকিল লিন পরিবার বলতে আছে শুধু মা। তবে মানসিক অসুস্থতার কারণে লিন তার মাকে তার গ্রামের মেন্টাল অ্যাসাইলামে ভর্তি করিয়েছে। এভাবেই লিনের সাকসেসফুল ক্যারিয়ারের সাথে নিঃসঙ্গ জীবন কেটে যাচ্ছিল। কিন্তু টুইস্ট আসে তখনই যখন এক ভিআইপি ক্লায়েন্টের কেস জেতার পরই তার গাড়ির উপরে পাওয়া যায় কালো এক গোলাপ। আর এরপর থেকেই লিনের সাথে শুরু হয় আজব সব ঘটনা। গ্রামে লিনের মায়ের অবস্থাও দিন দিন খারাপ হতে থাকে। কি ছিল ওই কালো গোলাপে, আর এর সাথে গ্রামে থাকা লিনের মায়েরই বা কি সম্পর্ক? এর সাথে কি রয়েছে অতীতের কোনো পাপের সম্পর্ক, নাকি রহস্যটা আরো ভয়ানক কিছু? এমনই সাসপেন্স, টুইস্ট, মিস্ট্রি আর হরর থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ইন্দোনেশিয়ান হরর জানগাং পান্ডাং বেলাকাং 2, যার ইংরেজি নাম ডোন্ট লুক ব্যাক, আই নো ইয়োর অরিজিন। এক গ্রামে এক বৃদ্ধকে জিনে আসর করলে গ্রামের ইমাম গ্রামের সেই বৃদ্ধ থেকে জিন ছাড়িয়ে একটা বোতলে বন্দি করে নদীতে ফেলে দেয়। বেশ কয়েক বছর পর সেই বোতল খুঁজে পায় ধর্মা আর তার বাগদত্তা রোজ। কৌতূহলবশত সেই বোতলটা খোলার পরের দিনই রোজ রহস্যজনকভাবে আত্মহত্যা করে। অর্থাৎ এটা সেই বোতলে বন্দি জিনের কারসাজি। তবে ধর্মা এসবের কিছুই জানে না, তাই সে সিদ্ধান্ত নেয় রোজের যমজ বোন সেরির সাথে মিলে রোজের হঠাৎ আত্মহত্যার কারণ খুঁজে বের করবে। কিন্তু এই খোঁজ করতে গিয়েই তাদের সাথে ঘটতে থাকে আজব সব ঘটনা। একদিকে রোজকে হারানোর কষ্ট, তো অপরদিকে এইসব রহস্যময় ঘটনা। ধর্মা সবকিছু মিলিয়ে মানসিকভাবে বেশ ভেঙে পড়ে। তাই কয়েকদিনের ছুটি নিয়ে চলে আসে তার গ্রামে। গ্রামে আসার পরে সমস্যার সমাধানের বদলে আরো বেড়ে যায়, কারণ ধর্মা জানতে পারে তার দাদি ভয়ানক সেই জিনকে দেখেছিল আর নিজের অজান্তেই তাদের বাসায় নিয়ে আসে। এরপর থেকেই সেই জিন প্রজন্মের পর প্রজন্ম ধর্মার পরিবারের সাথেই আছে। এই জিনের বিষয়ে জানতে গিয়ে ধর্মা নিজেই ফেসে যায় জিনের জালে, আর জিনটা তার উপরই আসর করে। গ্রামের ইমাম ধর্মা থেকে জিনকে আলাদা করে তাকে বন্দি করে মাটিতে পুঁতে দেয়। এখানেই শেষ হয়েছিল জাংগাং পান্ডাং বেলাকাং, ইংলিশে ডোন্ট লুক বিহাইন্ড এর প্রথম পর্ব। আর এরপর থেকে শুরু হয় জাংগাং পান্ডাং বেলাকাং এর পর্ব 2 এর গল্প। সেই রাতের ঘটনার পরে ধর্মার উপর সেই জিন ভর করেছিল। ধর্মা জিনের আসর ছাড়িয়ে ওপা আর মাংলাংকে কোনো মতে জানাতে পেরেছিল যে সে তার পূর্বপুরুষদের সাথে চুক্তি করা সেই জিন সম্পর্কে জানতে চায়। কিন্তু সেদিনের পর থেকেই ধর্মা উধাও হয়ে যায়। কেউ কখনো জানতে পারেনি ধর্মা কোথায় গেছে। এই ঘটনার 17 বছর পার হয়ে গেছে, ধর্মাকে আজও পাওয়া যায়নি। আর সেই জিন আজও ধর্মার পরিবারকে ভয় দেখাচ্ছে। গল্প চলে আসে 2019 সালে। একটা বাসায় গ্রামের বেশ কয়েকজন লোক এসেছে, কারণ এই বাসার সব থেকে বয়স্ক ব্যক্তি মানে ধর্মার দাদি মারা গেছে। ধর্মার মা তাকে শেষবারের মতো গোসল করিয়ে দেয়। তবে তার কেন যেন মনে হয় তার আশেপাশে সে কারো নিঃশ্বাস নেওয়ার শব্দ পাচ্ছে। বেশ রাতে লাশ দাফন করে। পাশেই ইমাম বলছে শিরক করা সবচেয়ে জঘন্যতম গুনাহ, তাই কখনোই শয়তান জিনের সাথে তোমার পরিবারকে রক্ষা করার কোনো চুক্তি করো না, কারণ তারা তোমার পরিবারকে রক্ষা করলেও তোমার পুরো বংশধরদের জন্য ধ্বংস ডেকে আনবে। প্রতিশোধ আর হিংসার বশবর্তী হয়ে কোনো শত্রুকে কষ্ট দেওয়া বা মেরে ফেলার উদ্দেশ্যে জাদুর শরণাপন্ন হয়েও না, কারণ এমন ব্যক্তি কখনোই জান্নাতে যেতে পারবে না। তাকে জাহান্নামের আগুনে পুড়িয়ে সাজা দেওয়া হবে। জানাজা শেষে যে যার মতো বাসায় চলে গেলে ধর্মার মা একাই একদম চুপ হয়ে বসে থাকে। ধর্মার ছোট বোন লিন মায়ের কাছে এসে বলে, এখানে একা না থেকে তুমি আমার সাথে কেএল শহরে চলো। ধর্মার মা লাং কোনো কথা না বলেই শুধু বলে ধর্মা। লিন বলে সে তোর 17 বছর আগেই গায়েব হয়ে গেছে, আমরা কেউ জানি না সে কোথায়। এমনকি দাদি মারা যাওয়ার পরও সে আসেনি। ধর্মার মা কিছু না বলেই সেখান থেকে চলে যায়। লিন মায়ের এমন অবস্থা দেখে বেশ চিন্তায় পড়ে যায়। রাতে লাং নামাজে বসেছে। হঠাৎ তার মনে হয় কোনো একটা দরজা খুলে যাচ্ছে আর কেউ যেন তার পেছনে এসেছে। লাং প্রচুর ভয় পেয়ে যায়। পেছন থেকে শব্দ পেয়ে সালাম ফেরানোর সময় পেছনে তাকায়, কিন্তু কাউকেই দেখতে পায় না। নামাজ শেষে লাং উঠে রুমের বাইরে আসে। ঠিক তখনই বজ্রপাত পড়ার কারণে বিদ্যুৎ চলে যায়। লাং লাইটের সুইচ দিতে গেলেই আবারও বজ্রপাতের আওয়াজে কোনো একটা দরজা খুলে যায়। লাং ভয়ে ভয়ে রান্নাঘরে এসে জানালা বন্ধ করে দেয়। ঠিক তখনই দেখে বাসার দরজা খোলা। তাড়াতাড়ি এসে দরজা বন্ধ করে ফেরার সময় হঠাৎই আবছা ধোঁয়ার মাঝে একটা বয়স্ক মহিলার অবয়ব দেখতে পায়। সামনে চুলগুলো এমন ভাবে আছে যে মুখ ভালোভাবে দেখাই যাচ্ছে না। ঠিক তখনই আবারও বজ্রপাতের আওয়াজে দরজাটা খুলে যায়। লাং আবারও রান্নাঘরের দিকে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে দরজা বন্ধ করতে যায়। দরজা বন্ধ করার সময় সে স্পষ্ট বুঝতে পারে তার পেছনে
কেউ দাঁড়িয়ে আছে। ভয়ে ভয়ে পেছনে ঘুরতেই দেখে ধর্মার মৃত দাদি দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে। কেবলই দাফন করে আসা মানুষকে এভাবে দেখে লাং ভয়ে আটকে ওঠে। গল্প চলে আসে 2024 সালে। লিন কোর্টে আজ তার ভিআইপি ক্লায়েন্টের কেস জিতিয়ে দিয়েছে। মিডিয়া লিন আর তার ক্লায়েন্টকে ঘিরে ধরলে লিন তার ক্লায়েন্টকে কোনো মতে গাড়িতে উঠিয়ে দিয়ে বলে আবার দেখা হবে। লিন এবার সোজা তার গাড়ির কাছে আসতেই দেখে গাড়ির উপরে একটা কালো গোলাপ রাখা। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে ফুলটা হাতে নিয়ে গাড়িতে ওঠে। বাসার নিচে এসে লিফটে উঠতেই লিফট দোতলায় এসে থামে। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে লিন বাটন চেপে ডোর ক্লোজ করলে আবারও একা একাই ডোরটা খুলে যায়, অথচ সেখানে কেউই নেই। লিন একটু বের হয়ে আশেপাশে তাকিয়ে দেখে সেখানে কেউই নেই। তাই সে আবারও লিফটের দরজা বন্ধ করে দিলে লাল বোরখা পরা জায়নামাজ হাতে এক মহিলাকে লিফটের সামনে দিয়ে যেতে দেখা যায়, অথচ একটু আগেও সেখানে কেউই ছিল না। তবে ব্যাগের দিকে তাকানোর কারণে লিন মহিলাটিকে খেয়ালই করে না। লিফট থেকে নেমে লিন তার ফ্ল্যাটের দিকে যেতে থাকে। হঠাৎই সেই করিডোরের আলোগুলো জ্বলতে আর নিভতে শুরু করে। লিন আশেপাশে কাউকেই দেখতে পায় না। ঠিক তখনই তার পেছন থেকে কেমন যেন হাড্ডি ভাঙার কটমট আওয়াজ আসতে থাকে। পেছনে লাল বোরখা পরা কেউ একজন দাঁড়িয়ে আছে, হাতে কোনো বাচ্চার মতো কিছু। লিন বুঝতে পারে তার পেছনে কেউ একজন আছে। মহিলাটা এগিয়ে আসতে থাকে আর হুট করেই লিন পেছনে ঘুরে তাকায়, কিন্তু সেখানে কাউকেই দেখতে পায় না। লিন ভয় পেলেও মনে বেশ সাহস জুগিয়ে ফ্ল্যাটে এসে দরজা বন্ধ করে দেয়। টেবিলের উপরে কালো ফুলটা রেখে সে ফ্রেশ হতে ওয়াশরুমে যায়। হঠাৎই কেমন যেন ঝিরঝির আওয়াজ শুনে লিন বাইরে এসে দেখে টিভিটা একা একাই চলছে আর স্ক্রিনটা ঝিরঝির করছে। দ্রুত টিভিটা বন্ধ করে আবারও ওয়াশরুমের দিকে যেতে গেলে কিছু একটা পড়ার আওয়াজে সে ভয়ে চিৎকার করে ওঠে। ভালো করে তাকিয়ে দেখে কালো গোলাপ আর তার আইডিটা নিচেই পড়ে আছে। লিন ফুলটা উঠিয়ে কার সাথে যেন কথা বলে। বেশ রাতে লিন গাড়ি ড্রাইভ করছে, তখনই তাকে লুকমান কল দেয়। কল রিসিভ করতে লুকমান বলে, তোমার কাছে কি দাতিন সালমাহারির কল এসেছিল? লিন বলে, না, কেন? লুকমান বলে, সে তোমার কেস জেতাতে বেশি খুশি না। লিন বলে, যা হবে তা দেখা যাবে। আমি আপাতত জরুরি কাজে গ্রামে আমার মায়ের সাথে দেখা করতে যাচ্ছি। আমি ফিরে এসে এসব নিয়ে কথা বলবো। লুকমান বলে, ঠিক আছে, সাবধানে ড্রাইভ করবে। বলেই কল কেটে দেয়। লিন গাড়ি চালানোতে মনোযোগ দিলে ঠিক তখনই দেখে রাস্তার মাঝে কাচুমুচু হয়ে কে যেন বসে আছে। ভয়ে লিন হুট করে গাড়ি ব্রেক করে। লিন গাড়ি থেকে নেমে আশেপাশে ভালোভাবে দেখতে থাকে। গাড়ির পেছনে গিয়ে দেখে যে সেখানে কেউ আছে কিনা বা গাড়ির নিচে কেউ পড়ে গেছে কিনা। সেখানেও কাকে দেখতে না পেয়ে গাড়ির নিচে ভালো করে দেখার চেষ্টা করে, কিন্তু সেখানেও কেউ নেই। অদ্ভুত এক আওয়াজ হলে লিন ভয়ে উঠে দাঁড়িয়ে পড়ে। লিন আশেপাশে কাউকে দেখতে না পেয়ে দ্রুত গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু গাড়িটা কেন যেন স্টার্টই হয় না। তখনই সেই রাস্তা দিয়ে একটা ট্রাক যাচ্ছিল। লিনকে এভাবে দেখে মধ্যবয়স্ক ট্রাক ড্রাইভার নেমে আসে। লিন গাড়ি থেকে নামতেই লোকটা জিজ্ঞেস করে, কি হয়েছে? লিন বলে, গাড়ি স্টার্ট নিচ্ছে না। লিন গাড়ির সামনে ডিকি ওপেন করতেই লোকটা গাড়ি চেক করতে থাকে। ভালো করে কিছু একটা দেখে বলে, আপনি গিয়ে গাড়ির ইঞ্জিন স্টার্ট দেন। লিন গাড়ির ভিতরে এসে গাড়ি স্টার্ট দেয়। লোকটা হঠাৎ অদ্ভুত শব্দ শুনে ভাবে হয়তো লিন কোনো ভূত। সে ভয়ে ভয়ে লিনের দিকে তাকিয়ে স্বাভাবিক মানুষরূপে লিনকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ঠিক তখনই পেছনে ঘুরতেই দেখে সাদা লম্বা পোশাক, লম্বা কালো চুল দিয়ে পুরো মুখ ঢাকা এক অদ্ভুত নারীর অবয়ব। অবয়বটা একা একাই উপরে উঠে হাওয়ায় ভাসতে থাকে। লোকটা ভয়ে আটকে ওঠে। লিন দেখে লোকটা কি যেন দেখে ভয় পাচ্ছে, কিন্তু লিন কিছুই দেখতে পায় না। লোকটা ভয়ে তার গাড়িতে চলে যায়। লিন তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দেয়। গাড়ি চালাতে চালাতে গ্রামের রাস্তায় ঢুকতেই তার সাথে দেখা হয় ইমামের ছেলে হাফিজের। হাফিজ জিজ্ঞেস করে, তুমি এই সময় এখানে? লিন বলে, মাকে দেখতে আসলাম, সেই 2 মাস আগে এসেছিলাম। হাফিজ বলে, ঠিক আছে, তবে সাবধানে যেও। লিন যদিও লক্ষ্য করে না, কিন্তু হাফিজ কেমন এক অদ্ভুত নজরে যেন তার গাড়ির দিকে তাকিয়ে থাকে। লিন গাড়ি চালিয়ে চলে গেলে হাফিজ অজানা কোনো এক বিপদের আশঙ্কা করে বলে, নিশ্চয়ই আল্লাহ সব দেখবেন। লিন সোজা চলে আসে মেন্টাল অ্যাসাইলামে। লন থেকে কে যেন আড়াল থেকে লিনকে খেয়াল করছে। লিন মেল নামের এক নার্সকে জিজ্ঞেস করে, মা কেমন আছে? এদিকে লাং দেওয়ালের কোনায় টিকটিকি দেখে বেডের উপরে উঠে দাঁড়িয়ে টিকটিকি ধরার চেষ্টা করছে। মোনা নামের আরেক নার্স তার
তাকে অনেকবার নিচে নেমে আসতে বলে, কিন্তু লাং কোনো পাত্তাই দেয় না। সুযোগ বুঝে ইশারায় টিকটিকিকে ধরে মুখে দিয়ে খাওয়ার ভান করে চিবোতে থাকে, যদিও তার হাতে কিছুই ছিল না। তখনই লিন আর ম্যাল এসে লাংয়ের এই অবস্থা দেখে তাকে ধরে নিচে নামায়। লিন মাকে বলে, উপরে কেন উঠেছো? পড়ে গেলে তো হাত পা ভাঙতো। লাং চিবোতে চিবোতে ঘরের এক কোনায় তাকিয়ে কি যেন দেখতে থাকে। লিন জিজ্ঞেস করে, কি হয়েছে মা? লাং বলে, ওটাকে। লিন আর নার্সরা সেদিকে তাকিয়ে দেখে সেখানে কেউই নেই। লিন বলে, কার কথা বলছো? কেউই তো নেই। লাং অস্থির হয়ে বলে, ও আমার দিকে কেন আসছে? ওকে আটকাও। লিন বলে, কই, কেউ নেই তো। লাং জোরে এক চিৎকার দিয়ে বলে, এখনই চলে যাও এখান থেকে। এমন চিৎকারে সবাই ভয়ে কেঁপে ওঠে। মোনা দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। লাংয়ের হঠাৎ হাঁপানি শুরু হয়ে যায়। দুই হাত মেলে চোখ বড় বড় করে উপরের দিকে তাকিয়ে থাকে, যেন তার উপরে কোনো জিন ভর করেছে। নার্সরা তাড়াতাড়ি করে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। লিন কাউকে কল দিয়ে বলে, এখন বেশি কিছু বলতে পারবো না, মা অনেক অসুস্থ, আমি ফিরে এসে কথা বলবো। এবার সাথে মাকেও নিয়ে আসবো। কল কাটার পরে মোনা এসে জিজ্ঞেস করে, তুমি আন্টি লাংকে নিয়ে যেতে চাচ্ছ? লিন বলে, হ্যাঁ। মোনা জিজ্ঞেস করে, কিন্তু কেন? লিন বলে, মায়ের দেখাশোনা করার জন্য। 4 বছর মায়ের কথা মতো এখানেই রেখেছি, কারণ সে এখান থেকে যেতেই চাইতো না, কিন্তু এখন তাকে আমার কথা শুনতে হবে। তার উপরে মায়ের যে অবস্থা। মোনা বলে, সব ঠিক হতে সময় লাগবে। তুমি কি আজ আমার বাসায় থাকবে? লিন জিজ্ঞেস করে, তোমার কোনো সমস্যা নেই তো? মোনা বলে, না। মোনা কিছুক্ষণ পরে লাংয়ের চেকআপের জন্য ডক্টর আজিম নামের এক ডক্টরকে নিয়ে এসে লিনকে বলে, আজিম এখন মেন্টাল অ্যাসাইলামের দায়িত্বে আছে। লিন আজিমকে দেখে বেশ হকচকিয়ে যায়। তার চেহারায় এটা স্পষ্ট যে সে আজিমকে আগে থেকেই চেনে। আজিম লাংয়ের চেকআপ করে ফর্মে সাইন করতে গেলে লিন বলে, আমার মায়ের দেখাশোনা আমি করতে চাই, আপনি কি ব্যবস্থা করতে পারবেন? আজিম কিছু না বলেই চলে যায়। এদিকে হাফিজ আনমনে দোয়া পড়তে পড়তে একটু আগের কথা ভাবছে, কারণ সে তখন লিনের গাড়ির পেছনে এক অশরীরী নারীর অবয়ব দেখেছিল। গভীর রাতে লিন মায়ের পাশে বসেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ লাং স্বপ্নে দেখে সাদা জামা, কালো লম্বা চুল দিয়ে মুখ ঢাকা এক অবয়ব তার দিকে এগিয়ে আসছে। ভয়ানক এমন স্বপ্ন দেখে লাং লাফিয়ে ঘুম থেকে ওঠে। হঠাৎ বিদ্যুৎ চমকানোর শব্দে লিন ভয়ে লাফিয়ে ওঠে। বিছানায় তাকিয়ে দেখে মা বিছানায় নেই। রুমের চারপাশে মাকে কোথাও দেখতে না পেয়ে মাকে খুঁজতে বাইরে আসে। লিন দেখে মা সিঁড়ি দিয়ে লনের দিকে হেঁটে যাচ্ছে। লিন মা মা বলে ডাকতে থাকলে লিনের ডাকে আজিমেরও ঘুম ভেঙে যায়। লাং এক গাছের কাছে এসে দাঁড়ালে লিন মায়ের কাছে এসে বলে, এখানে কি করছো? চলো। লাং বলে, আমি আজ ওর পিছু করতে চাই। লিন বলে, এখানে তো কেউ নেই। লাং আঙ্গুল দিয়ে ইশারা করে দেখায়, ওই যে দাঁড়িয়ে আছে। লাং সেদিকে যেতে চাইলে লিন তাকে কোনো রকমে আটকায়। লাং সেদিকে যাওয়ার জন্য ছটফট করতে থাকে। ততক্ষণে আজিমও চলে এসেছে। দুজনে অনেক কষ্টে টেনে টেনে লাংকে ভেতরে নিয়ে আসে। লিন আজিমকে জিজ্ঞেস করে, কি বলতে চাও? আজিম লাংয়ের রিপোর্ট দেখিয়ে বলে, এটা আন্টির রিপোর্ট। তার ডিমেনশিয়া মানে ভুলে যাওয়ার রোগটা দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে। আগে তো শুধু আচার আচরণের পরিবর্তন হতো, কিন্তু এখন তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিচ্ছে। লিন রেগে জিজ্ঞেস করে, তুমি কি আগে কখনো আমার মাকে চেক করেছো? আজিম বলে, ডিমেনশিয়া বয়স্কদের জন্য একটা কমন রোগ। আন্টির রিপোর্টে অনেক রোগ দেখলাম, ব্লাড প্রেশার, হৃদরোগ, এই জন্য ডিমেনশিয়া দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে। তুমি কি জানতে আন্টির অনেক আগে থেকেই এই সমস্যা আছে? লিন বলে, এসব আবোল তাবোল কিছুই না, আসল ঘটনা তো অন্য কিছু। আজিম বলে, অন্য কোনো কারণ না, এটাই কারণ। লিন বলে, তুমি দেখোনি মা একটু আগে কেমন অদ্ভুত আচরণ করছিল? মা তা দেখতে পায় যা তোমরা দেখতে পাও না। তুমি আসলে জানোই না মায়ের কিভাবে খেয়াল রাখতে হবে। বলেই লিন রেগে বের হয়ে যায়। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে লিন হঠাৎ এক দেওয়ালের আড়ালে কালো রঙের লম্বা চুল, পুরো শরীর কালো আর টকটকে লাল চোখের কাউকে উকি মারতে দেখে ভয়ে চমকে ওঠে। লিন তাড়াতাড়ি এসে কাউকে দেখতে না পেয়ে সিঁড়ি দিয়ে উপরে আসে। এক রুমে ঢুকতেই দেখে অ্যাসাইলামের বাকি রোগীরা লিনের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। লিন ভয়ে বের হতে গেলেই সামনে হঠাৎ মেলকে দেখে চমকে ওঠে। মেল অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি এখানে কেন? লিন বলে, লম্বা চুলের কাউকে দেখেছেন? মেল বলে, কই না তো, নিচে মোনা আপনার জন্য অপেক্ষা করছে। লিন আর কথা না বাড়িয়ে চলে যায়। মোনা আর লিন বাসায় যাওয়ার জন্য বের হলে লিন আজিমকে যেতে দেখে মোনাকে বলে, 1 মিনিট, আমি আজিমের সাথে কথা বলে আসছি। লিন দৌড়ে এসে আজিমকে জিজ্ঞেস করে, তুমি কি আমার মাকে পাগল বলতে চাও? আজিম বলে, আমি তা বলিনি, শুধু বলছি তার ডিমেনশিয়ার রোগ মস্তিষ্কে প্রভাব ফেলছে। লিন বলে, ঠিক আছে, তাহলে তুমিও মেনে নাও মায়ের উপরে জিন আসর করেছে। আজিম বলে, না, তুমি যতক্ষণ বিশ্বাস না করছো ততক্ষণ এসব ভুলভাল যুক্তি দিও না প্লিজ। লিন বলে, কেন
না, আমি তোমার মতো বিজ্ঞান পড়িনি তাই। 16 বছর আগে আমি নিজের চোখে দেখেছি সাকা আমার পরিবারের সাথে কি করেছে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এটা বলার জন্য আমার কোনো বিজ্ঞান পড়ার দরকার নেই। আজিম কোনো উত্তর না দিয়েই চলে যায়। পরের দিন সকালে লিন তাদের পুরনো বাসা দেখতে আসে। বাসাটা একদম পরিত্যক্ত হয়ে পড়ে আছে। তাদের কত স্মৃতি জমে আছে এই জায়গাটার সাথে। লিন ভেতরে এসে দেখে বের হতে গেলেই হঠাৎ এক পর্দার আড়ালে অশরীরী এক অবয়ব দেখে চমকে যায়। ভয়ে ভয়ে জিজ্ঞেস করে কে ওখানে। সাথে সাথেই ছায়াটা দৌড়ে লিনের দিকে আসে। ভয়ে লিন হোঁচট খেয়ে পড়ে চিৎকার করতে থাকে। পেছন থেকে কটমট করে হাড় মটকানোর শব্দ পেয়ে লিন বুঝে যায় পেছনে কিছু একটা আছে, আর সেটা লিনের দিকে এগিয়ে আসছে। লিন পেছনে না ফিরেই দেয় এক দৌড়। বাইরে এসে দেখে হাফিজ দাঁড়ানো। কিছুক্ষণ পর লিন শান্ত হয়ে বসে বলে, আমাকে সাহায্য করতে পারবে? হাফিজ জিজ্ঞেস করে কেমন সাহায্য? লিন বলে, মাকে এখান থেকে নিয়ে যেতে চাই। হাফিজ বলে, কিন্তু সে তো যেতে চায় না। লিন বলে, আমি নিজে মায়ের খেয়াল রাখতে চাই। মায়ের অবস্থা বেশি একটা ভালো না। এই পরিস্থিতি থেকে মাকে বের করতে চাই। হাফিজ বলে, যতক্ষণ এসবের অস্তিত্ব আছে যেখানেই যাও না কেন ওগুলো পিছু করবেই। লিন ভয়ে জড়সড় হয়ে বসে কান্না করতে থাকে। অ্যাসাইলামে এসে লনে বসে মায়ের পাশে বসে লিন বলে, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। মা হেসে জিজ্ঞেস করে, ওখানে কি তোর বন্ধুও থাকবে? লিন অবাক হয়ে জিজ্ঞেস করে, আমার কোন বন্ধু? এখানে তো আমি একা এসেছি। মা লিনের মুখ সরিয়ে আঙ্গুল দেখিয়ে বলে, ওই যে লম্বা চুলওয়ালা মেয়েটা। লিনের মুখ ফ্যাকাশে হয়ে যায়। হঠাৎই দমকা বাতাস বইতে থাকে। মা বলে, দেখেছিস সে আছে। তোকে একটা কথা বলবো, জানিস আমি ধর্মাকে দেখেছি। লিনের এবার অনেক ভয় হতে থাকে। লিন বলে, কেন এমন আজব কথা বলছো মা? বারান্দায় দাঁড়িয়ে আজিম তাদের এক নজর দেখে চলে যায়। হাফিজ তার বাবা ইমামের কাছে এসে বলে, আমি কালো জাদু সম্পর্কে জানতে চাই। ইমাম বলে, শান্তাও কালো জাদুরই একটা অংশ। এর উদ্দেশ্য বদলা আর প্রতিশোধ নেওয়া। কেউ তাদের ক্ষমতা দেখানোর জন্য প্রয়োগ করে, আবার কেউ এমন শক্তি দেখাতে চায় না, তাই করে না। হাফিজ বলে, আমি লিনকে সাহায্য করতে চাই। ইমাম বলে, হ্যাঁ, লিনের উপর থেকে অনেক বড় ঝড় গেছে। তোমার উচিত ওকে আর ওর মাকে সাহায্য করা। আমার বয়স হয়ে গেছে, তাই আমি আর এসব করতে পারবো না। রাতে মোনা লাংকে দেখতে আসে যে সে ঘুমিয়ে গেছে কিনা। লাংয়ের গায়ে চাদর বিছিয়ে দেওয়ার সাথে সাথেই মোনা পেছন থেকে কটমট করে কিছু ভাঙার শব্দ পায়, কিন্তু রুমের কোথাও কাউকে দেখতে না পেয়ে ভয়ে তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে আসে। আজিমকে এসে বলে, আমার মনে হয় এখানে কিছু একটা আছে। সবাই কেমন যেন আজব ব্যবহার করে। আজিম জিজ্ঞেস করে, আজব মানে কি বলতে চাচ্ছ? মোনা আমতা আমতা করলে আজিম বলে, পাগলের মতো কথা বলো না তো, এখানে এমন কিছুই নেই। মোনা বলে, আমার মনে হয় লিনকে তার মাকে নিয়ে যেতে দেওয়া উচিত। আজিম এক ঝাড়ি দিয়ে বলে, অনেক হয়েছে, তোমার এসব বাহানা আমি আর শুনবো না। মোনা আর কথা না বাড়িয়েই চলে যায়। বিদ্যুৎ চমকানোর শব্দে লাংয়ের ঘুম ভাঙলে সে বিছানায় উঠে বসে। এদিকে মোনার বাসায় লিনেরও ঘুম ভেঙে যায়। লাং খেয়াল করে নাচের ড্রেস পরে লম্বা চুলওয়ালা কালো সেই মেয়েটা দেয়ালের উপরে দিয়ে হাঁটছে। লিন কিছু একটা শব্দ পেয়ে নিচে দেখে ড্রয়িং রুমে লাল আলো জ্বলছে। কালো অদ্ভুত সেই মেয়েটা নাচতে নাচতে ধীরে ধীরে লাংয়ের পাশে চলে আসে। এদিকে লিন তারই মতো কাউকে দেখতে পায়। এমনই এক অদ্ভুত স্বপ্ন দেখে লিন ঘুম থেকে লাফিয়ে ওঠে। তার মানে এতক্ষণ সব স্বপ্ন ছিল। দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে বসতেই হঠাৎ কিছু শব্দ পায়। মনে হচ্ছে যেন ধাক্কা দিয়ে আলমারি খোলার চেষ্টা করছে। লিন ভয়ে ভয়ে কোন রকমের সাহস জুটিয়ে এসে দরজা খুললেই দেখে সাদা আর লাল দুটো মার্বেল গড়িয়ে খাটের নিচে চলে গেছে। লিন জলদি খাটের নিচে তাকাতেই দেখে সেখানে কিছুই নেই। উপরে উঠতেই দেখে খাটের উপরে লম্বা চুল দিয়ে মুখ ঢাকা এক অবয়ব। লিন ভয়ে লাফিয়ে ওঠে। দৌড়ে রুম থেকে বের হতে গেলেই সামনে থেকে মোনা চলে আসে। মোনাকে দেখে লিন ভয়ে আটকে ওঠে। লিনকে এভাবে দেখে মোনা জিজ্ঞেস করে, কি হয়েছে? লিন নিজেকে কোন রকমের শান্ত করে বলে, আমি ঠিক আছি। পরের দিন সকালে মোনা আর ম্যাল চুপচাপ দাঁড়িয়ে লাংকে দেখছে। লাং মোনার দিকে তাকিয়ে অদ্ভুত ভাবে হাসছে। এমন ভয়ানক হাসি দেখে মোনার কেমন যেন ভয় ভয় করে। তবুও সাহস জুটিয়ে খাবার এগিয়ে দিলে লাং দাঁত বের করে বিভৎস ভাবে হাসতেই থাকে। মোনা তাড়াতাড়ি সামনে থেকে সরে যায়। এদিকে অ্যাসাইলামের বাইরে দাঁড়িয়ে লিন হাফিজের জন্য অপেক্ষা করছে। হাফিজ আসলেই লিন ভেতরে মায়ের রুমে নিয়ে আসে। সাথে সাথে লাংয়ের মুখের হাসি মলিন হয়ে যায়। লিনকে বেশ রেগে জিজ্ঞেস করে, তুই কার সাথে এসেছিস? লিন বলে, কই কারোর সাথেই না তো। তখনই হাফিজ ভেতরে আসলে লাংয়ের ভেতরে থাকা জিন অশরীরী কণ্ঠে বলে, তুই কে? এখনই চলে যা এখান থেকে। হাফিজ লাংয়ের কপালে হাত রেখে আয়াতুল কুরসি পড়া শুরু করে। মোনা আর ম্যাল ভয়ে কাঁচুমুচু হয়ে দাঁড়িয়ে থাকে। বাইরে থেকে আজিম
তার হাসপাতালে এসব দেখে বেশ রেগে যায়। দোয়ার প্রভাবে লাং শান্ত হবে কি উল্টা সে হাফিজের আগে আগে বলতে থাকে। হাফিজ বেশ হকচকিয়ে গেলেও এক মনে আয়াতুল কুরসি পড়তে থাকে। উপরে রোগীদের উপর জিন ভর করায় উপর থেকে বিকট শব্দ আসছে। ম্যাল দৌড়ে এসে দেখে সব রোগী কাপড় মুড়ে ভূত সেজে বিছানার উপরে লাফাচ্ছে। এদেরকে এভাবে দেখে আর এক নার্স ভয়ে কাঁপছে। হাফিজও হাল ছাড়ে না। জিনটা মায়ের গলায় মায়া কান্না করে লিনকে সাহায্যের জন্য ডাকে। লিন এগিয়ে আসলে হাফিজ তাকে আটকে জোরে জোরে দোয়া পড়া শুরু করে। দোয়া শেষ হতেই জিনটাও চলে যায়। লাংও শান্ত হয়ে যায়, সাথে বাকি রোগীরাও অজ্ঞান হয়ে পড়ে যায়। ম্যাল আর এক নার্সের তো বেহাল অবস্থা। হাফিজ লিনকে পানি পড়া দিয়ে বলে এটা আন্টিকে দিবে আর তুমিও পান করবে। হাফিজ ইতস্তত হয়ে জিজ্ঞেস করে আজিম কি এখানে ডক্টর? লিন তার কোনো জবাব না দিয়েই বলে মাকে এখান থেকে নিয়ে যেতে চাই। হাফিজ বলে এটা কোনো সমাধান না, তোমাকে এদের সামনাসামনি হতে হবে, পালিয়ে কোনো লাভ নেই। যেখানেই যাও না কেন এই জিনও সেখানেই যাবে। মোনা করিডর থেকে হেঁটে যাওয়ার সময় হাসির শব্দ পেয়ে ভয়ে থমকে দাঁড়ায়। এত রাতে এভাবে কে হাসছে সেটা দেখার জন্য মোনা পেছনের হলে এসে দেখে লাং বসে কার সাথে যেন খেলছে আর খিলখিল করে হাসছে, অথচ সামনে কাউকেই দেখা যাচ্ছে না। ধীরে ধীরে এগিয়ে এসে ডাক দিলে লাং কেমন ভাবে যেন তাকায়। সেখান থেকে ফিরে ম্যাল আর মোনা ওয়াশরুমে আসলে মোনা বলে আমার এখানে কিছুই ভালো লাগছে না, সবকিছু কেমন যেন অদ্ভুত। আন্টি লাং এর অবস্থাও দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, তাকে এখান থেকে নিয়ে যাওয়াটাই ভালো। ম্যাল বলে ঠিকই বলেছ, কিন্তু কি আর করার, বলেই ম্যাল চলে যায়। মোনা হাত ধুয়ে বের হতে গেলে দেখে দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেছে। মোনা ভয়ে চমকে উঠলেও দরজা খোলার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই খুলতে পারে না। ভয়ে ম্যাল ম্যাল বলে ডাকলেও ম্যাল কিছুই শুনতে পায় না। ওয়াশরুম হঠাৎই লাল আলোয় ভরে যায়। কিছু একটা শব্দ পেয়ে মোনা প্রচুর ভয়ে দরজা খোলার চেষ্টা করে। হঠাৎ দরজা খুলে যেতেই মোনা দৌড়ে বের হতে যায়। ঠিক তখনই গানের তালে নাচার শব্দ পেয়ে পেছনে ফিরতেই দেখে কালো কুচকুচে এক মেয়ে নাচতে নাচতে তার দিকে এগিয়ে আসছে। ভয়ে মোনা স্তব্ধ হয়ে বসে পড়ে। কোনো রকমে মাটিতে ঘষে ঘষে আড়লে গেলে বিভৎস সেই মেয়েটা দরজা ধরে উকি মারলেই মোনা ভয়ে জোরে চিৎকার করে। হঠাৎই আলো জ্বলে উঠলে মোনা দেখে সেখানে কেউ নেই। এদিকে লিন লাংকে নিয়ে যাওয়ার জন্য হুইল চেয়ার থেকে ওঠায়। তখনই আজিম এসে বলে তুমি এত জেদি কেন? লাং নিজে গিয়ে গাড়িতে বসে। লিন বলে যাই কর না কেন আমি আজ মাকে নিয়েই যাব, আমাকে আটকানোর কোনো অধিকার তোমার নেই। আজিম বলে লাং আন্টি এখনো সুস্থ না, পথে যদি কিছু হয়ে যায়। লিন বলে সেটা দেখার দায়িত্ব আমার, তোমাকে তো চিন্তা করতে হবে না, বলেই লিন চলে যায়। আজিম বোকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। মাঝপথে লাংয়ের ভীষণ কাশি আসে। লিন জিজ্ঞেস করে কি হয়েছে। লিন গাড়ি থামিয়ে মাকে নিচে নামায়। কিছুক্ষণ পর লাং শান্ত হলে লিন বলে হয়েছে চলো এবার। লিন লাংয়ের হাত ধরে টেনে পেছনে ফিরতেই দেখে মা তো গাড়িতে বসে কি যেন ইশারা করছে। তাহলে লিন কার হাত ধরে আছে? দেখা যায় সেই চুল লম্বা অশরীরী পেছনেই দাঁড়ানো। ভয়ে ভয়ে লিন পেছনে তাকাতেই দেখে সেখানে কেউ নেই। তাড়াতাড়ি গাড়িতে উঠে চলে যায়। লিন মাকে নিয়ে সোজা মোনার বাসায় এসেছে। লিন বলে ভাবলাম এত রাতে জার্নি করাটা ঠিক হবে না, কাল সকালে চলে যাব, তাই তোমার এখানে আসলাম। মোনা লাংকে চুপচাপ দেখে জিজ্ঞেস করে আন্টি ঠিক আছে তো? লিন বলে হ্যাঁ। ঘুমের মধ্যে দরজা খোলার শব্দ পেয়ে লিন জেগে যায়। সামনে তাকিয়ে দেখে সেই কালো অশরীরী। ভয়ে এক লাফে ঘুম থেকে ওঠে। তখনই মোনা এসে বলে নিচের দরজা খোলা আর আন্টিও কোথাও নেই। লিন তাড়াতাড়ি নিচে চলে আসে। মা এত রাতে কোথায় যেতে পারে কেউ ঠিক বুঝতে পারছে না। লিন কোনো দিশা না পেয়ে দৌড়ে হাফিজের কাছে আসে। হাফিজকে সব বললে হাফিজ খেয়াল করে দূরে গাছের আড়ালে সাদা জামা পরা এক নারী অবয়ব হেঁটে যাচ্ছে। তবে হাফিজ বিষয়টাকে পাত্তা দেয় না। লিন আর হাফিজ লিনদের পুরনো বাসার সামনে আসে। লিন বলে মা হয়তো ভেতরেই আছে। লিন যেতে গেলে হাফিজ তাকে আটকে বলে না আন্টি এখানেই কোথাও আছে। বলেই হাফিজ সূরা ফাতিহা পড়া শুরু করে আর চারিপাশে লবণ ছুঁড়ে মারতে থাকে। লিন চারিপাশে তাকিয়ে দেখে কোথাও কেউ নেই। কিছুক্ষণ পর হাফিজ বুঝতে পারে পেছনে কেউ দাঁড়ানো। হাফিজ পেছনে ফিরলে লিনও পেছনে ফিরে দেখে লাং কালো বোরখা পরে দাঁড়িয়ে আছে। লাংকে দেখে লিন মা বলে ডাক দেয়। লাংয়ের ভেতরের জিনটা শয়তানি এক হাসি দিয়ে বলে তোর জন্মের আগে থেকে আমি এই পরিবারের খেয়াল রাখছি। হাফিজ বলে জিন কখনোই মানুষের খেয়াল রাখতে পারে না, আমরা একমাত্র আল্লাহকে বিশ্বাস করি। জিনটা হেসে বলে ভেবে চিন্তে কথা বল, 700 বছর ধরে আমি এই পরিবারের রক্তের সাঁতারে শপথ নিয়েছি, সেই শপথ আমি কখনোই অমান্য করিনি। আমি তোর মতো সামান্য মানুষ না, তুই তো দুর্বল। হাফিজ বলে
বলে, আল্লাহর নামে তুমি এই শরীর ছেড়ে না দিলে আমি তোমাকে শেষ করে দিব। মায়ের এমন অবস্থা দেখে লিন বেশ চিন্তায় পড়ে যায়। জিনটা খিলখিল করে হাসতেই থাকে। জিনটা বলে, তোর কথাও তোর মতোই দুর্বল, তুই একদম তোর বাবার মতো হয়েছিস। হাফিজ লবণ ছোড়ার জন্য দোয়া পড়ে লবণ হাতে নিয়ে দেখে সামনে সেই জিনটা নেই, একদম উধাও হয়ে গেছে। লিন আশেপাশে ভয়ে ভয়ে তাকিয়ে মাকে খুঁজতে থাকে। তখনই লাং ভয়ানক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে হঠাৎই আবার অদৃশ্য হয়ে যায়। হাফিজ হঠাৎ কিছু একটা আঁচ করে লবণ হাতের মুঠোয় শক্ত করে ধরে বলে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলেই লবণ সামনে ছুঁড়ে মারতেই লাং আর্তনাদ করতে থাকে। সাথে সাথেই তাকে স্পষ্টভাবে দেখা যায়। যন্ত্রণায় মাটিতে বসে পড়তেই হাফিজ সূরা তওবা পড়তে শুরু করে। লিনের মায়ের মধ্যে থাকা জিনের প্রচুর রাগ হলেও সূরার প্রভাবে সে কিছুই করতে পারে না। তখনই সেখানে লিন আর তার মাকে খুঁজতে খুঁজতে আজিম আর মোনা এসে এসব দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। আজিম মোনা থেকে লুকিয়ে পকেট থেকে কালো জাদু করার জিনিস মানে সুতার পুতুল বের করে তাতে পিন ফুটিয়ে দেয়। হাফিজ সূরা পড়ে লিনের মাকে শান্ত করতেই সে মাটিতে পড়ে যায়। সাথে সাথে পেছনে লিনও মাটিতে পড়ে যায়। হাফিজ পেছনে তাকাতেই দেখে লিন উল্টা ভাবে মাটিতে শুয়ে অস্বাভাবিকভাবে গোঙাচ্ছে। মোনা দৌড়ে লিনের কাছে আসে, কিন্তু আজিম সেভাবেই দাঁড়িয়ে ভয়ানক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। হাফিজ তাড়াতাড়ি আয়াতুল কুরসি পড়া শুরু করে। লিন যন্ত্রণায় গোঙাচ্ছে। আয়াতুল কুরসি পড়া শেষ হতেই লিন থেকে সেই শয়তান জিনটা বের হয়ে যায়। সাথে সাথেই লিনের মা লাং ফিসফিস করে বলে, ওকে বিরক্ত করো না। হাফিজ আবারও সূরা পড়া শুরু করলে লাং অস্বাভাবিকভাবে গোঙাতে থাকে, যেন তার খুব কষ্ট হচ্ছে। হাফিজ সূরা পড়ে শয়তান জিনটাকে বের করতেই মা একদম শান্ত হয়ে যায়। লিন কোনো রকমে হামাগুড়ি দিয়ে মায়ের কাছে আসতেই দেখে মা শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। লিন চিৎকার করে মাকে ডাকলে মা অস্পষ্ট ভাষায় কি যেন বলে চোখ বন্ধ করে নেয়। লিনের বুঝতে আর বাকি থাকে না তার মা মারা গেছে। লিন চিৎকার করে মাকে ডাকতে ডাকতে কান্না করতে থাকে। হাফিজ কেমন যেন সন্দেহ চোখে আজিমের দিকে তাকিয়ে থাকে। পরের দিন সকালে লাংকে দাফনের কাজ শেষে সবাই তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করছে। সবাই একে একে চলে গেলে লিনকে কান্না করতে দেখে মোনা তাকে সান্ত্বনা দেয়। রাতে লিন কান্না করতে করতে মায়ের কাপড়ে হাত বুলিয়ে কান্না করতে থাকে। মোনা এসে কাপড়ে মোড়ানো কিছু জিনিস দিয়ে বলে, এগুলো আন্টির রেখে যাওয়া শেষ স্মৃতি, তুমি কি আজ থাকবে? রাতে ইমামের বাসায় সবাই আন্টির জন্য দোয়া পড়বে। লিন বলে হ্যাঁ বলেই মোনাকে জড়িয়ে কান্না করতে থাকে। রাতে লিন গাড়িতে করে রওনা দিলে হঠাৎ রাস্তার মাঝে তার গাড়ি বন্ধ হয়ে যায়। লিন গাড়ি আবারও স্টার্ট দেওয়ার চেষ্টা করতে থাকে। তখনই হঠাৎ পেছনের ডিকির উপর শব্দ শুনে কেঁপে তাকাতেই দেখে সেখানে কিছুই নেই। তখনই আবারও জোরে একটা শব্দ হলে লিন এবার বেশ ভয় পেয়ে যায়। হঠাৎ তার মনে হয় পাশের জানালায় কোনো এক অশরীরী, কিন্তু সেদিকে তাকালে কিছুই দেখা যায় না। লিন প্রচুর ভয়ে একদম চুপ করে বসে থাকে। তখনই হঠাৎ ব্যাক সিটের একটা দরজা আপনা আপনি খুলে যায়। লিন ভালো করে তাকাতেই দেখে উস্কো খুস্কো চুলের কেউ বসে আছে, কিন্তু তার চেহারা দেখা যাচ্ছে না। ভয়ে লিন কোন রকমে গাড়ি থেকে বের হয়ে বেশ দূরে এসে আবারও গাড়ির দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে যে এখানে কি হচ্ছে। হঠাৎ তখনই সাদা লম্বা পোশাক পরা কালো লম্বা চুলের এক অশরীরী গাড়ি থেকে বের হয়ে সোজা উপরে উঠে যায়। লিন হঠাৎ শুনতে পায় কে যেন তার পেছনে ঘুংরু বাজাচ্ছে। একটা মেয়ে অশরীরী কণ্ঠে গান গাইতে গাইতে তার দিকেই আসছে। লিনের সাহস হয় না যে সে পেছনে তাকাবে। দেখা যায় কালো নাচের জামা পরা এক ছায়া ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছে। তার চারিপাশ থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। লিন বেশ সাহস নিয়ে পেছনে তাকালে কাউকেই দেখে না। আবারও সামনে তাকাতেই স্বপ্নে দেখা লাল জলজল চোখের সেই অশরীরী তার সামনে চলে আসে। আজিম খুব অস্থির হয়ে তার বাসার ভেতরে এসে ধোঁয়া আর আজব সব জিনিসের সামনে বসে হাত জোর করে কালো জাদুর মন্ত্র পড়ছে। লক্ষ্য করলে দেখা যায় একটা খুলির পাশে দুইটা মোমবাতি জ্বালানো। তাকে উদ্দেশ্য করে আজিম এক মনে মন্ত্র পড়ছে। হঠাৎ পেছনে কিছুর অস্তিত্ব টের পেয়ে সেদিকে একবার তাকিয়ে আবারও মন্ত্র পড়তে থাকে। দেখা যায় কালো এক ছায়া আজিমের বেশ কাছে চলে এসেছে। এদিকে ইমামের বাসায় মোনা কারোর সাথে ফোনে কথা বলে বেশ অস্থির হয়ে হাফিজকে বলে লিনকে অনেকবার কল করেও পাচ্ছে
পাচ্ছি না। গ্রামের একজন কল দিয়ে বলল সে নাকি লিনের গাড়ি রাস্তার পাশে দাঁড়ানো দেখেছে, কিন্তু সে গাড়িতে নেই। ইমাম জিজ্ঞেস করে রাস্তাটা কোথায়? মোনা বলে কবরের কাছে। ইমাম আর এক মুহূর্ত দেরি না করে হাফিজকে নিয়ে বের হতে যায়। হাফিজ মোনাকে বলে লিনকে কল দিতে থাকো। বলেই সিঁড়ি থেকে নামতেই হঠাৎ গাছের দিকে নজর পড়তেই দেখে আজিম তাদের দেখে আড়ালে সরে যাচ্ছে। কৌতূহলবশত হাফিজ সেখানে এসে গাছের পেছনে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। তখনই পেছন থেকে শব্দ পেয়ে আজিমকে দেখে হাফিজ বলে আমি জানি তুমি কি করেছো। আজিম অশরীরী কণ্ঠে বলে আমি ওকে ঘৃণা করি, আমি চাই ও কষ্টে ধুকে ধুকে মারা যাক। হাফিজ বলে সেই অধিকার তোমার নেই। আজিম বলে যদি আমি এসব না করতাম তাহলে সে কখনোই অনুতপ্ত হতো না। আমি ওকে এতটা অত্যাচার করতে চাই যেন ও নিঃশ্বাস নিতেও ভয় পায়। ভুলে গেছো ও আমাকে কিভাবে যন্ত্রণা দিয়েছিল? হাফিজ সাথে সাথেই সূরা জিনের কয়েকটা আয়াত পড়তে শুরু করে। আজিম হাফিজের দিকে তাকিয়ে এগোতে গেলেও সেখানে আটকে থাকে। সূরার প্রভাবে তার শরীরে থাকা জিনের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যায়। সে ওভাবেই দাঁড়িয়ে কাঁপতে থাকে। হাফিজ সূরা পড়া শেষ করতেই আজিম মাটিতে বসে পড়ে। তখনই মোনা এসে এসব দেখে অবাক হয়ে হাফিজকে জিজ্ঞেস করে কি হচ্ছে এখানে। বলে আজিমের দিকে তাকালে হাফিজ মোনাকে বলে খবরদার ওর চোখের দিকে তাকাবে না। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আজিম মোনার চোখে চোখ রেখে তার শরীরের জিন মোনার শরীরে পাঠিয়ে দিয়েছে। আসলে আজিম আর লিন একে অপরকে ভালোবাসতো। কোনো একটা কারণে লিন তাকে ছেড়ে শহরে চলে যায়, আর সেই প্রতিশোধের কারণেই আজিম তার উপরে কালো জাদু করেছে। মোনার গাড়ির উপরে কালো গোলাপ পাওয়া থেকে শুরু করে আজব সেই কালো ছায়া সবকিছুই আজিমের করা। আর ওই কালো গোলাপে কালো জাদু করা হয়েছিল, যেটা করেছিল আজিম। এরপর লিনের মাকে মন্ত্রপুত পানি দিয়ে তাকে জিনের বশে নিচ্ছিল। লিনের ছবিতে মন্ত্রপুত ধোয়া আর পানি দিয়ে তার উপরে ওই খারাপ জিনকে ছেড়ে দিয়েছিল। আর রোজ দূর থেকে হাসপাতালে সেই নজর রাখত। এসব মোনা দেখতে পায়, সাথে সাথেই সে মাটিতে পড়ে যায়। তারপর হঠাৎই মাথা তুললে দেখা যায় তার চোখ কালো হয়ে গেছে। মোনার মধ্যে থাকা জিন অশরীরী কণ্ঠে বলে আমার মনিবকে ছেড়ে দাও, ওই মেয়েকে তো মরতেই হবে। হাফিজ দোয়া পড়ে কোন রকমে মোনার উপর থেকে জিনের প্রভাব সরিয়ে দেয়, কিন্তু সামনে তাকিয়ে দেখে সেখানে আজিম নেই। তখনই আজিম পেছন থেকে এসে হাফিজকে মাটিতে ফেলে তার গলা চেপে ধরে। হাফিজ ছটফট করতে থাকে। আজিম হাফিজের নাকে ঘুষি দিয়ে রক্ত বের করে দেয়। হাফিজ তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। সে হাফিজের নাক থেকে রক্ত নিয়ে তাকে ধাক্কা মেরে গাছের উপরে ফেলে দেয়। সেই রক্ত পকেটে রাখা সুতোয় পেঁচানো পুতুলের উপর মাখিয়ে তার এক পাশে চাপ দিতেই হাফিজের বাম হাত অসাড় হয়ে পড়ে। ব্যথায় হাফিজ কোকাতে থাকে। আজিম এবার হাফিজের ডান হাত মুছড়ে দেয়। হাফিজ যন্ত্রণায় ছটফট করতে থাকে। মোনার হঠাৎ জ্ঞান ফিরতেই হাতের কাছে মোটা ডাল পেয়ে আজিমের মাথায় জোরে এক বাড়ি দেয়। আজিম মাথার পেছনে হাত দিতে দেখে গল গল করে রক্ত পড়ছে। সেই রক্ত হাতের পুতুলে লাগিয়ে শয়তানি এক হাসি দেয়। হাফিজ মানা করলেও আজিম শোনে না। পুতুলের ঘাড় মোটকে দেওয়ার সাথে সাথেই আজিম সেখানেই মারা যায়। মানে আজিম নিজে নিজেকে শেষ করে দিল। ইমাম লিনকে খুঁজতে খুঁজতে হাফিজকে বলে আমি লাঙের বাসায় গিয়েছিলাম, সেখানেও লিন নেই। আমার মনে হয় ওই অশরীরী লিনকে এখানে নিয়ে এসেছে। তখনই সামনে তাকাতেই দেখে লিন চোখ বন্ধ করে নাচের পোজে দাঁড়িয়ে আছে। তার মাথার কাছে কালো ধোঁয়া। ইমামকে দেখে সেই কালো অশরীরী নিচে নেমে আসে। ইমাম জিজ্ঞেস করে তুমি এই পরিবারকে এখনো কেন বিরক্ত করছো? আমি তোমাকে বন্দি করে মাটিতে পুঁতে দিয়েছিলাম। লিনের মধ্যে থাকা শয়তান জিন শয়তানের মতো হাসতে হাসতে বলে তোর কি মনে হয় তুই আমাকে পুঁতে দিয়েছিলি? তুই যা পুঁতেছিলি তা তো কেবল ছোট একটা প্রাণী ছিল, ওর তো অভিভাবকও ছিল না। ইমাম জোরে জোরে বলে সর্বশ্রেষ্ঠ অভিভাবক হলো মহান ও মহিমান্বিত আল্লাহ। জিন আর মানুষ কখনোই একসাথে একই দেহে থাকতে পারবে না। এই পরিবারকে দেখার দায়িত্ব তোমার না। জিনটা এবার প্রচুর রেগে চিৎকার করে বলে এদের পরিবার আমার বংশধর থেকে এসেছে, এরা আমার পরিবার, আর তুমি কিছুই করতে পারবে না। ইমাম জোরে আল্লাহু আকবার বলতেই লিনের পেছন থেকে কালো ছায়াটা সরে যায়। জিন এবার প্রচুর রেগে কালো ধোঁয়া ছড়িয়ে চিৎকার করে বলে এখনই চলে যায় এখান থেকে। হাফিজ মাটিতে পড়ে গেলে ইমামকে বলে বাবা সাবধান। তখনই সেই কালো ছায়া এসে ইমামের উপরে পড়ে যায়। ইমাম কোন রকমে হাফিজকে বলে জলদি গিয়ে লিনকে বাঁচাও। হাফিজ দৌড়ে যেতে গেলে দেখে লিন সেখানে নেই। বনের মধ্যে তখন জিনের তাণ্ডবে জোরে জোরে বাতাস বইছে। হাফিজ পেছনে ফিরতেই সেই কালো ছায়া তাকে তাড়া দেয়, আর হাফিজ আবারও পড়ে যায়। ইমাম বারবার ওঠার চেষ্টা করেও পারছে না। হাফিজ এবার মুঠোর মধ্যে মাটি নিয়ে বলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পরেই মাটি ছুটতেই সেই কালো ছায়া স্পষ্ট হয়। সাথে সাথে
সাথে আবারও মিলিয়ে যায়। হাফিজ লিনকে খুঁজতে থাকে। তখনই লিন পেছন থেকে তেড়ে হাফিজের দিকে আসলে হাফিজ এবার সূরা ফাতিহা পড়তে শুরু করে। সূরার প্রভাবে লিনের ভেতরে জিন শূন্যে ভাসতে থাকে। সে আর কোনোভাবেই নড়তে পারে না। হাফিজ জোরে জোরে সূরা নাস পড়তে শুরু করলে জিনটা গোঙাতে থাকে। ইমাম জোরে জোরে বলে, আজ থেকে আমি এই মেয়ের বংশধর। বুঝে বা না বুঝে জিনের সাথে করা সকল চুক্তি আর সম্পর্ক আমি আজ শেষ করছি। আমরা শুধুমাত্র মহান ও মহিমান্বিত আল্লাহর উপর ভরসা করি। এখনই এই মেয়ের শরীর থেকে বের হয়ে যা। আল্লাহু আকবার বলেই মাটিতে জোরে থাবা দিতেই খারাপ জিনটা লিনের শরীর ছেড়ে দেয়। সাথে সাথে আশেপাশে সব শান্ত হয়ে যায়। হাফিজ লিনকে ডাকতেই লিনের হুঁশ ফিরে আসে, কিন্তু কি যেন দেখে লিন হতবম্ব হয়ে সেদিকে ইশারা করে। ইমাম আর হাফিজ সেদিকে তাকাতেই দেখে ধর্মা। তাহলে কি ধর্মা এতদিন জিনের দুনিয়ায় বন্দী ছিল? কারণ নিজেকে এখানে দেখে ধর্মা হতবাক হয়ে আশেপাশে তাকায়। আসলে এই পরিবারের রহস্য কি? সেটা কি আজীবন রহস্যই থাকবে? কেউ কি কখনো জানতেই পারবে না এই বংশের কে আসলে আর কেনই বা এই জিনদের সাথে চুক্তি করেছিল? আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।